বাতিলের ১৩ বছর পর ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, রায়কে ইতিবাচক বললেন সাধারণ মানুষ। হাসিনা রেহানা পরিবারের ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান করবে দুদক। জুলাই গণহত্যা মামলায় ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন চায় ট্রাইব্যুনাল। বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে কমিশন গঠনের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রহণযোগ্য না হলে আন্দোলনের হুঁশিয়ারি সমন্বয়কদের। এবং চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। উপসচিব ও যুগ্ম সচিব হিসেবে পদোন্নতিতে লাগবে পরীক্ষা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া ১৪২ অনুচ্ছেদ ফিরিয়ে গণভোটের বিধানও পুনর্বহাল করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নামকরণ করা হবে। এম আর আসাদের রিপোর্ট। দর্শক, সংবাদটি প্রক্রিয়াধীন থাকায় আমরা একটু অপেক্ষা করছি। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উঠিয়ে দেয়। সেই সরকারের পতনের পর গেল ৫ ডিসেম্বর এ সংশোধনী বাতিলে ২টি রিট শুনানি হয়। মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত। রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। বাতিল হয়েছে বিতর্কিত আরও বেশ কিছু ধারা। রিটকারী আইনজীবীরা জানান, বাকি ধারাগুলোর বিষয়ে নির্বাচিত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের ৭-এর ক এবং ৭-এর খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকারের জবাবদিহিতার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন রিটকারীদের অন্যতম সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আমরা নাগরিকের পক্ষে চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল। জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান সরকারের সময়ে ফিরিয়ে আনতে বাধা নেই। এই সরকারে রিনেমড হবে, এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। আমি বলবো অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করেই এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ সংবিধানের মৌলিক কাঠামোয় সংসদ সদস্যরা পরিবর্তন আনতে পারবেন না বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেট ডিভিশন ইন্টারভেনশনও লাগে না। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। হাইকোর্টের রায়কে কেউ কেউ গণতন্ত্র রক্ষার জয় হিসেবে দেখলেও অনেকে আবার বলছেন এতে রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। মুনতাসির মামুনের প্রতিবেদন। ১৩ বছর পর আবারও চালু হতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের প্রথা। তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলুপ্তির রায়কে অবৈধ ঘোষণা গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছে অধিকাংশ মানুষ।
দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না বলে মত দেন অনেকে। জলজান্ত উদাহরণ হিসেবে বিগত 3 নির্বাচনকে সামনে আনেন তারা। এসব নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা, যা গণতন্ত্রের জন্য শুভকর নয়। বাংলাদেশের আপামর জনসাধারণের চাহিদা ছিল এদেশে তত্ত্বাবধায়ক পদ্ধতি বহাল থাকুক, সুষ্ঠু নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি ঘটবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন ঘটবে। এই রায়ে সংবিধান সমুন্নত হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক ধারার প্রতিফলন হবে মনে করেন কেউ কেউ। বাংলাদেশের মতো দেশে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এই জন্য তত্ত্বাবধায়ক বলেন বা অন্তর্বর্তী সরকার বলেন, যে ধরনের সরকারই হোক, এই ধরনের সরকারের অধীনে চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই রায়ের বিপক্ষে অবস্থান অনেকের। তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকার রাখার রায় রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি আমাদের জাতীয় ইলেকশনগুলো সম্পন্ন করা যায়, তাহলে জনগণের কাঙ্ক্ষিত চাহিদা মিটবে। আগে হচ্ছে তত্ত্বাবধায়ক ছিল 3 মাস, উর্ধে বেশি 3 মাস ছিল, তার বেশি কিন্তু ছিল না। এখন যদি এত লং টাইম যদি হয়, আর এখন সাধারণ অনেক পাবলিকে বলতেছে ডক্টর ইউনূস হচ্ছে দেশ চালাতে পারছেন না, দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নতুন বিতর্ক নয়, তবে হাইকোর্টে এমন রায় দেশের রাজনৈতিক অঙ্গনকে কোন পথে নিয়ে যায় সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরও 1 বছর। নির্বাচন ব্যবস্থা শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বলে দেশের মানুষ বিশ্বাস করে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেয়া 9 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 4 জনের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধান হবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। দুদক সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ 9 প্রকল্পে দুর্নীতি হয়েছে। বিগত 16 বছরে গোপন কারাগারে যত গুম, নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে, তাতে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে শেখ হাসিনার। তিনি ছিলেন গোপন কারাগারের নিউক্লিয়াস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব জানান। এদিন ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যায় দায়ের করা মামলায় অগ্রগতি প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন দল। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের অনেককে বিমর্ষ দেখা গেলেও বেশ হাস্যোজ্জ্বল ছিলেন কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী। শুনানির শুরুতে শেখ হাসিনার তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করে প্রসিকিউশন টিম। এ সময় গুমের ঘটনায় কমিশনের প্রতিবেদন তুলে ধরা হয়। নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে। তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। রিপোর্ট প্রদান করবে। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। এদিন আনিসুল হক ও সালমান এফ রহমান সহ 16 জনের তদন্ত রিপোর্ট 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউর মধ্য দিয়ে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে, তারা তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও ওবায়দুল কাদের কিভাবে দীর্ঘদিন পলাতক থেকে দেশ ছেড়ে চলে গেলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার ব্যাখ্যা চেয়েছে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেফতার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে 5 কার্য দিবসের মধ্যে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। উপদেষ্টা জানান, প্রস্তাবিত কমিশনের সংখ্যা হবে 5 থেকে 9 সদস্যের, যেখানে সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্যরা থাকবেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি ওঠে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এদিকে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে 5 দিনের মধ্যে গ্রহণযোগ্য কমিশন গঠনের দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি না মানলে 6ষ্ঠ দিনেই কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিডিআর হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। SU সেলিমের প্রতিবেদন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে কমিশন গঠন, কারাবন্দী বিডিআর জওয়ানদের মুক্তি এবং শহীদ 57 জন সেনা কর্মকর্তার পরিবারের পুনর্বাসন ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে জুলাই অভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়করা স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা 5 কার্য দিবসের মধ্যে বাস্তবায়নের দাবি জানান। 5 দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয় তাহলে 6ষ্ঠ দিন আবারও দেখা হবে বাংলাদেশ। কোন ধরনের প্রয়োজন করার চেষ্টা করেন, আপনাদের সেই চেয়ার থেকে সরে ফেলতে ছাত্র জনতা বিন্দু পরিমাণ অপেক্ষা করবে না। আমরা ছাত্র জনতা নিজেদের শরীরে রক্ত দিয়ে হলেও এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করব। হত্যাকাণ্ডের বিচার করা না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা চেয়ারে থাকতে দেব না। মানববন্ধনে সাবেক সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সেনাবাহিনী ও বিডিআরের মনোবল ভেঙে দিতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। যাদের পরিকল্পনায় নিয়ন্ত্রিতভাবে এবং এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে তাদের কাউকেই প্রশ্নবিদ্ধ করা হয় নাই। হাসিনা সেই বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসেবে আমাদের এতজন সদস্যকে হত্যা সম্মতি ছিল। খুনি হাসিনা তো অবশ্যই ছিল, রয়ের লোক ছিল। এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। এই হত্যাকাণ্ড সহ সমস্ত বর্ডার কিলিং এর বিচার আমরা চাই। বিডিআর বাহিনী একমাত্র বাহিনী ছিল যারা আমাদের পাশের দেশ ভারতকে যুদ্ধে হারাতে পেরেছিল। পিলখানার পরিকল্পিত হত্যাকাণ্ডকে যারা বিডিআর বিদ্রোহ বলে প্রচার করে তাদের বিচারের আওতা আনার পাশাপাশি কারাবন্দী জওয়ানদের পরবর্তী শুনানির দিন মুক্তি দেওয়ার দাবিও জানানো হয় মানববন্ধনে। ন্যায় বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেন, জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি জরুরি। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব হাসান রিপনের রিপোর্ট। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75% এবং অন্য ক্যাডার থেকে নেওয়া হয় 25%। এই নিয়মের পরিবর্তন আসতে যাচ্ছে। এই পদে পদোন্নতিতে প্রশাসন এবং অন্যান্য ক্যাডার থেকে 50% করে নেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এই 2 লেভেলে হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হবে। 70 নম্বর না পেলে পদোন্নতি নয়। পরীক্ষার মাধ্যমে হবে, একই পরীক্ষা হবে, কিন্তু বিসিএস ক্যাডারের তার রিজার্ভেশন আছে, কিন্তু ইন্টারসি সিনিয়রিটিতে কাস্টমস ক্যাডারের বা ইনকাম ট্যাক্সের একজন যদি ফার্স্ট হয় পরীক্ষায়, তাইলে সে ওই ডেপুটি সেক্রেটারি হিসেবে ফার্স্ট থাকবে। এছাড়া চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশও করবে সংস্কার কমিশন। চাকরিতে মানে রিক্রুটমেন্ট বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি
এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না, কোথাও থাকবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে ম্যাপ চূড়ান্ত হয়েছে। ফরিদপুর এবং কুমিল্লা এই দুটাকে ডিভিশন করা হোক। ওই এলাকার রাজনীতিতে আমরা দুটো ডিভিশনের পরামর্শ দিয়েছি, প্লাস এই দুইটা ডিভিশন করতে গেলে দুই একটা ডিস্ট্রিক্ট এই বিভাগ থেকে ওই বিভাগে যাওয়া হবে, ম্যাপ করে আমরা দিয়েছি। দুর্নীতি করলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পার পাচ্ছে না বলেও জানান সিনিয়র এই সচিব। দুর্নীতি করে সরকারি কর্মকর্তা পার পেয়েছে এটা কম, এবং সর্বশেষ এই যে আপনার সাগরমতিও সেও পড়ে গেল। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। কিছু লোক নিয়ে টেবিলে বসে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের যা কিছু অর্জন তার সবই এসেছে বিএনপির হাত ধরে। সকালে রাজধানীর পিজি হাসপাতালে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পিজি হাসপাতালের ডাক্তার মিলন হলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেপ। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সংস্কারের মাধ্যমে সুশাসন ও অর্থনৈতিক মুক্তি এনেছেন জিয়াউর রহমান। সে ধারাবাহিকতা বজায় ছিল বেগম খালেদা জিয়ার আমলেও। সংস্কারের জন্য সব সময় পরিবর্তনশীল দেশের আধুনিকতা, মানসিকতা এবং নতুন প্রজন্মের চাওয়া তার সাথে মিল রেখে যারা এগিয়ে গেছে, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই সংস্কার যারা করতে চান অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখবেন সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা জনগণের মাঝে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। 31 দফা সংস্কারের যে কর্মসূচি, সেটিকে আমরা জনগণের মাঝে আরো ব্যাপকভাবে প্রচার করার জন্য আমাদের সুযোগ রয়েছে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে, আগামী দিনে রিফর্ম হবে সংসদে। এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। সেই রিফর্ম টেকসই হবে। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারের কাজে আসবে না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিলেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের 313 জন উপপরিদর্শককে প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশও দেওয়া হয়েছে। এই বাদ দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে আমরা রুলের টার্মটাকে সাজিয়েছি। এই সিদ্ধান্তটিকে পুনর্বিবেচনা করার জন্য প্রত্যেক ক্যাডেটই আলাদা করে আইজিপি মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছিলেন যেন সেটাকে পুনর্বিবেচনা করা হয়, এবং সেটি প্রিন্সিপাল বরাবরও দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন। সোমবার ভোরে কেন্দ্রের প্রথম ইউনিটে 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। এর আগে গেল 9 নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য অন্য ইউনিটটিও বন্ধ করা হয়। তবে আগামী 7 দিন পর পুনরায় এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা। পার্শ্ববর্তী আমতলীতে নির্মিত কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন আউটের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছে। উত্তরের জেলাগুলোতে দিন দিনই বাড়ছে শীতের প্রকোপ। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। মঙ্গলবার সকাল 6টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দেশের বাইরের খবর। সিরিয়ায় একটি গণকবরে প্রায় 1 লাখ মরদেহের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের টানা 24 বছরের শাসনামলে এসব মানুষকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইউক্রেনের বোমা হামলায় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত হয়েছেন। ওদিকে তীব্র সমালোচনার মুখে বিতর্কিত নতুন পোশাক বিধি আইন স্থগিত করেছে ইরান।
ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় একটি গণকবরে অন্তত 1 লাখ মানুষের মরদেহের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সিরিয়ার অ্যাডভোকেসি সংস্থার দাবি, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘ 24 বছরের শাসনামলে তাদেরকে হত্যা করা হয়েছে। এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে এই কথা জানিয়েছেন সংগঠনের প্রধান মুয়াজ মুস্তফা। ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান আইগর কিরিলভ। স্থানীয় সময় মঙ্গলবার সকালে একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। বিতর্কিত নতুন পোশাক বিধি আইন স্থগিত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। আইনটিকে অস্পষ্ট ও সংস্কারের প্রয়োজন বলে অভিহিত করে এর ধারাগুলো পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আইনটি শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। 7.4 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ভূমিকম্পের আঘাতে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। একাধিক দূতাবাসের ভবন সহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এরই মধ্যে নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরো। বাতিলের 13 বছর পর ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। সংবিধানের ৫৫ সংশোধনী আংশিক বাতিল, রায়কে ইতিবাচক বললেন সাধারণ মানুষ। হাসিনা পরিবারের ৮০,০০০ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। জুলাই গণহত্যা মামলায় 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন চায় ট্রাইব্যুনাল। বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে কমিশন গঠনের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রহণযোগ্য না হলে আন্দোলনের হুঁশিয়ারি সমন্বয়কদের। এবং চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। উপসচিব ও যুগ্ম সচিব হিসেবে পদোন্নতিতে লাগবে পরীক্ষা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।